হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সার্থক এডুকের ইউটিউব চ্যানেল। ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপকামিং আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সাম 2024 এর গ্রেড 3 অ্যান্ড গ্রেড 4 উভয় পোস্টের জন্য সোশিয়াল সায়েন্স থেকে আজকের ভিডিওতে 50টি খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। ভিডিওটি তাই আপনাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওকে আপনি শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। সার্থক এডুকেয়ার চ্যানেলে আপনি প্রথমবার ভিডিও দেখলে ভিডিওকে লাইক করার সাথে সাথে চ্যানেলকেও সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের ভিডিও সবচেয়ে প্রথমে দেখার জন্য। চলুন শুরু করি আজকের এমসিকিউগুলি। ফ্রেন্ডস, আজকের এমসিকিউগুলি কিন্তু অসমীয়া ভাষায় রয়েছে। এগুলির আমি বঙ্গানুবাদ করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। কোয়েশ্চেন নাম্বার 1, তলর কোনবিধ প্রাকৃতিক সম্পদের অন্তর্গত নয়? মানে নিচের কোনটি প্রাকৃতিক সম্পদের অন্তর্গত নয় আপনাকে বলতে হবে। ভূমি, দেখুন ভূমি প্রাকৃতিক সম্পদের অন্তর্গত। তারপর বরখুনোর পানি মানে বৃষ্টির জলও কিন্তু প্রাকৃতিক সম্পদ। আর তারপর মিন মহল মানে যেখানে মিন চাষ করা হয় আর কি, মানে মাছ চাষাবাদের কথা এখানে বলা হচ্ছে। তো এটাও কিন্তু প্রাকৃতিক সম্পদের অন্তর্গত হয়, কেননা মাছ আমরা যদি চাষ করতে যাই তাহলে আমাদের প্রাকৃতিক পরিবেশ ভালো হতে হবে। আমরা যেমন ঝিলের মধ্যে পুকুরের মধ্যে মাছ পালন করতে পারি, তো এটা প্রাকৃতিক সম্পদ হয়ে যায়। বস্ত্র, দেখুন বস্ত্র প্রাকৃতিক সম্পদ নয়, তাই ঘ হবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। কী করে উত্তর হলো আশা করি আপনি বুঝতে পারলেন। এবার 2 নম্বর প্রশ্ন দেখুন, প্রাকৃতিক সম্পদ রাজির প্রধান উৎস তিনবিধ হল। মানে প্রাকৃতিক সম্পদের প্রধান উৎস তিনটি। এই প্রধান উৎস তিনটি কী কী? দেখুন প্রাকৃতিক সম্পদের যে প্রধান উৎস এগুলি হলো ভূপৃষ্ঠ, তারপর ভূগর্ভ মানে মাটির তলদেশ বা তলভাগ, ঠিক, আর তারপর জলমণ্ডল। তো খ হয়ে যাবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। ভিডিও আপনারা মন দিয়ে দেখবেন কিন্তু। তারপর দেখুন প্রাকৃতিক সম্পদ দুখিয়া অথচ অর্থনৈতিকভাবে শক্তিশালী এখন দেশ হল। প্রাকৃতিক সম্পদে গরিব কিন্তু অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি দেশ হলো। এই প্রশ্নের উত্তর হবে জাপান। দেখুন জাপান এক ভূমিকম্প কবলিত দেশ, কিন্তু এরপরও জাপান অত্যন্ত উন্নত সায়েন্সে, টেকনোলজিতে, ঠিক আছে। আর জাপানের প্রাকৃতিক সম্পদ খুবই কম, কিন্তু এরপরও জাপানের জনগণ খুব শক্তিশালী হয়ে আছে, কেননা ওনারা সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অ্যাডভান্সড। তারপর কোয়েশ্চেন নাম্বার 4, তলর কোনবিধ সম্পদ নবীকরণ অযোগ্য? মানে নিচের কোন সম্পদ নবীকরণযোগ্য নয়, অর্থাৎ অনবীকরণযোগ্য সম্পদ? খনিজ সম্পদ, দেখুন খনিজ সম্পদ অনবীকরণযোগ্য সম্পদ বা নবীকরণ অযোগ্য সম্পদ। কেননা খনিজ সম্পদের উদাহরণ দেখুন পেট্রোলিয়াম, যেমন কয়লা। দেখুন কয়লা আপনি একবার ব্যবহার করলে এটাকে আবার নতুন করে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন না, কিন্তু জলকে আমরা একবার ব্যবহার করে আবারও আমরা এটাকে পুনরায় ব্যবহার করতে পারি, রিসাইকেল করতে পারি। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে খনিজ সম্পদ। তারপর 5 নম্বর প্রশ্ন, ভারতবর্ষর মাটিকালি বৃক্ষর মোট মাটিকালির, মানে ভারতবর্ষের মাটিকালি যে ভূপৃষ্ঠ আর কি, ভারতের যে আমাদের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল বিশ্বের মোট ক্ষেত্রফলের কত শতাংশ? এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে 2.4%, 2.4% মনে রাখবেন। তারপর 6 নম্বর প্রশ্ন, ভারতবর্ষত জনমুরি খেতি মাটির পরিমাণ, মানে ভারতবর্ষে জনপ্রতি খেতি মাটির পরিমাণ, মানে যে মাটির মধ্যে আমরা চাষাবাদ করতে পারি, এটার পরিমাণ হলো 0.26 হেক্টর, মনে রাখবেন। তারপর 7 নম্বর প্রশ্ন দেখুন, ভারতবর্ষর ভৌগোলিক এলাকার বনাঞ্চল হল। মানে ভারতবর্ষের ভৌগোলিক এলাকার বনাঞ্চল হলো কত শতাংশ? এটা মনে রাখবেন 23%, 23%। তারপর মাইকা উৎপাদনত বিশ্বের ভিতরত ভারতবর্ষের স্থান। মাইকা উৎপাদনে পৃথিবীর মধ্যে ভারতবর্ষের স্থান কত? মনে রাখবেন মাইকা উৎপাদনে পৃথিবীর মধ্যে ভারতের স্থান প্রথম। ক হয়ে যাবে শুদ্ধ উত্তর। তারপর ভারতবর্ষর মোট রঙানির সাগরেদি সরবরাহ হয়। তো ভারতবর্ষের যে রঙানির সাগরের মাধ্যমে সরবরাহ করা হয় এটা 95%, মনে রাখবেন।
তারপর দেখুন ভারতত পোনপ্রথমে কাগজের মুদ্রা কেতিয়ার পরা প্রচলন হয়েছিল, মানে আপনাকে বলতে হবে যে ভারতবর্ষে প্রথমে কাগজের টাকা বা কাগজি মুদ্রা কখন থেকে প্রচলন করা হয়েছিল। এটার শুদ্ধ উত্তর হলো 1861 খ্রিস্টাব্দ থেকে। সন অবশ্যই মনে রাখবেন। তারপর দেখুন 11 নম্বর প্রশ্ন কি বলছে, পিওর ব্যাংকিং নাথিং এলস এইটু স্লোগান কোনটু ব্যাংকর আছিল। আপনাকে বলতে হবে এই স্লোগান এখানে লেখা হয়েছে যে পিওর ব্যাংকিং নাথিং এলস, এটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার স্লোগান। মনে রাখবেন এসবিআই এমন স্লোগান দেয় যে পিওর ব্যাংকিং নাথিং এলস, ঠিক। তারপর কোয়েশ্চেন নাম্বার 12, ভারতের আর্থিক নীতি কোনে তৈয়ার করে, মানে ভারতের আর্থিক নীতি যে এই ইকোনমিক পলিসি আর কি, তো এটা কে আবিষ্কার করে থাকে বা কে তৈরি করে থাকে। তো ভারতবর্ষের আর্থিক নীতি তৈরি করে থাকে, প্রস্তুত করে থাকে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। তারপর দেখুন 13 নম্বর প্রশ্ন কি বলছে, কোনটু পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য আছিল অর্থনীতির বৈষম্য সংশোধন করা। কোন পঞ্চবার্ষিকী 5 ইয়ার প্ল্যান আর কি, তো কোন 5 ইয়ার প্ল্যানের পরিকল্পনা লক্ষ্য ছিল যে অর্থনীতির বৈষম্য সংশোধন করা। এই প্রশ্নের শুদ্ধ উত্তর হবে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, মানে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা। কোনখন দেশ সার্ক অর সদস্য নহয়, কোন দেশ সার্ক SAARC এই সার্কের সদস্য নয়, এটার উত্তর হয়ে যাবে মায়ানমার, ঠিক আছে। তো সার্কের ফুল ফর্ম হলো, এখানে আমি লিখে দিলাম, আপনারা দেখে নিন। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 15, অর্থনীতির পিতৃ বলি কাক কোয়া হয়, মানে ইকোনমিক্সের ফাদার কাহাকে বলা হয়, অ্যাডাম স্মিথকে বলা হয়, মনে রাখবেন। তারপর ভারতীয় অর্থনীতির প্রকার, মানে ভারতের যে অর্থনীতি এটা কী ধরনের অর্থনীতি, মনে রাখবেন ভারতের অর্থনীতি হলো মিশ্র অর্থনীতি। আরবিআইয়ে জারি করা প্রথম কাগজের মুদ্রা কি আছিল। আরবিআই প্রথমে যে কাগজি মুদ্রা প্রচলন করেছিল, এই কাগজি মুদ্রা কত টাকার মুদ্রা ছিল, তো এটা ছিল 5 টাকার কাগজি মুদ্রা, মনে রাখবেন 5 টকীয় কাগজের মুদ্রা। তারপর কোয়েশ্চেন নাম্বার 18, ভারতের প্রগ্রেসিভ ট্যাক্স কি। ভারতের প্রগ্রেসিভ ট্যাক্স বলে কাকে অভিহিত করা হয়, মনে রাখবেন প্রগ্রেসিভ ট্যাক্স এর কথা যদি আসে তখন ইনকাম ট্যাক্সকে বুঝায়। তারপর কোয়েশ্চেন নাম্বার 19, কিমান সনত 6টা ভারতীয় ব্যাংকক রাষ্ট্রীয়করণ করা হয়েছিল। 6টি ভারতীয় ব্যাংক, দেখুন অসমে আমি বলার চেষ্টা করছি তাই উচ্চারণ এমন হচ্ছে, তো 6টি ভারতীয় ব্যাংকে রাষ্ট্রীয়করণ করা হয়েছিল, মানে ন্যাশনালাইজড করা হয়েছিল 1980 সনে। সন মনে রাখবেন। 20 নম্বর প্রশ্ন দেখুন, কোন সনত রাষ্ট্রীয় বীজ নিগম স্থাপন করা হয়েছিল। কখন রাষ্ট্রীয় বীজ নিগম স্থাপন করা হয়েছিল, প্রতিষ্ঠা করা হয়েছিল, তো এটা 1963 খ্রিস্টাব্দে। ফলটা বিশেষ অর্থনৈতিক অঞ্চল কত অবস্থিত, তো এটা পশ্চিমবঙ্গে অবস্থিত। তারপর জিডিপি এর ক্ষেত্রত বিশ্বত ভারতের অবস্থান কি। জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এর ক্ষেত্রে বিশ্বে ভারতের অবস্থান কি। তো জিডিপি এর ক্ষেত্রে বিশ্বে আমাদের দেশের অবস্থান 5ম, মনে রাখবেন 5th পজিশন আর কি। তারপর কোয়েশ্চেন নাম্বার 23, ভারতবর্ষর পরিকল্পনা আয়োগ কেতিয়া গঠন করা হয়েছিল। আমাদের দেশ ভারতবর্ষের পরিকল্পনা আয়োগ কখন গঠিত হয়েছিল, এটা 1950 খ্রিস্টাব্দে বা সনে অনুষ্ঠিত হয়েছিল বা গঠিত হয়েছিল, মনে রাখবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 24, আরবিআই কেতিয়া প্রতিষ্ঠা করা হয়েছিল, মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যা হলো ভারতের কেন্দ্রীয় ব্যাংক, এই ব্যাংক কখন প্রতিষ্ঠিত হয়েছিল, তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 1935 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, সন অবশ্যই মনে রাখবেন। তারপর কোন সনত ভারতত প্রথম আধুনিক মরাপাট কল প্রতিষ্ঠিত হয়। কোন সনে ভারতে প্রথম আধুনিক মরাপাট কল, মানে পাট কল প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে মরাপাট কল আর কি, মানে পাট যে পাট দিয়ে যে বিভিন্ন বস্তু দ্রব্য তৈরি করা হয়, বস্তা ইত্যাদি, তো এটা 1855 খ্রিস্টাব্দে, মনে রাখবেন। তারপর 26 কোয়েশ্চেন দেখুন, কোন জাতর গরুয়ে সর্বোচ্চ পরিমাণের গাখীর উৎপাদন করে, মানে কোন জাত গরু বা গাভী সবচেয়ে বেশি দুধ উৎপাদন করতে পারে, তো এটার উত্তর হয়ে যাবে হরিয়ানি জাতর গরুয়ে, মানে হরিয়ানার যে বিশেষ গরু, এই হরিয়ানি
গরু সবচেয়ে বেশি দুধ উৎপাদন করতে পারে? কোন সনত কেন্দ্রীয় রেশম বোর্ড প্রতিষ্ঠিত হয়েছিল? মানে কোন সনে বা কখন কেন্দ্রীয় রেশম বোর্ড প্রতিষ্ঠিত হয়েছিল? এটা 1948 সনে বা খ্রিস্টাব্দে, মনে রাখবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 28, কোন রাজ্যত কেন্দ্রীয় মহ গবেষণা প্রতিষ্ঠান অবস্থিত? কেন্দ্রীয় মহ গবেষণা মানে কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? তো এটা হয়ে যাবে হরিয়ানায় অবস্থিত, মনে রাখবেন। আর হরিয়ানায় এই গবেষণা কেন্দ্রটি 1985 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়েছিল। বিশ্বর লোহা উৎপাদনের ক্ষেত্ৰত ভারতের স্থান কি? তো বিশ্বর লোহা উৎপাদনের ক্ষেত্ৰত মানে বিশ্বে লোহা উৎপাদনের ক্ষেত্রে ভারতের স্থান 4র্থ, মনে রাখবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 30, সরকারি রাজহর মানে সরকারি রাজস্বের বৃহৎ উৎস কি? সরকারি রাজস্বের বৃহৎ উৎস হলো পরোক্ষ কর বা ইনডাইরেক্ট ট্যাক্স। কোয়েশ্চেন নাম্বার 31, ভারতের কোনখন পঞ্চবার্ষিক পরিকল্পনাত গধুর উদ্যোগের উপরত অগ্রাধিকার দিয়া হয়েছিল? ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে ভারী উদ্যোগের মধ্যে জোর দেওয়া হয়েছিল বা ভারী উদ্যোগকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল? এটা দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায়, সেকেন্ড 5-year প্ল্যানে। তারপর কোয়েশ্চেন নাম্বার 32, কোনখন পঞ্চবার্ষিক পরিকল্পনা পিসি মহালনবিশ মডেল ওর উপরত ভিত্তি করে নির্ধারণ করা হয়েছিল? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা পিসি মহালনবিশ এর মডেলের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছিল? এটা হয়ে যাবে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা, সেকেন্ড 5-year প্ল্যান। মন্দাবস্থার সময়ত দেশর অর্থনৈতিক উদ্ধার করার প্রধান উপায় কি? যখন মন্দাবস্থা মানে খুব বেশি ইনফ্লেশন হয়ে যায়, তখন দেশের যে অবস্থা, এই অর্থনৈতিক অবস্থার উদ্ধার বা উন্নীতকরণ করার উপায় কি? তো এটা হলো ডেফিসিট বাজেট বা ঘাটি বাজেট আর কি। তারপর কোয়েশ্চেন নাম্বার 35, কোনখন পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়ত সেউজ বিপ্লব গ্রিন রিভলিউশন আরম্ভ হয়েছিল? কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় গ্রিন রিভলিউশন মানে সবুজ বিপ্লব আরম্ভ হয়েছিল? তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়, থার্ড 5-year প্ল্যানের সময় গ্রিন রিভলিউশন অনুষ্ঠিত হয়েছিল, মনে রাখবেন, বা শুরু হয়েছিল। ঠিক আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 36, ভারতবর্ষর অর্থনৈতিক পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন জনোয়া অনুষ্ঠানের নাম কি আছিল? ভারতবর্ষের অর্থনৈতিক পরিকল্পনার চূড়ান্ত অগ্রাধিকার বা চূড়ান্ত অনুমোদন যে অনুষ্ঠানের দ্বারা জানানো হয়, এটার নাম কি? এটার নাম হলো জাতীয় উন্নয়ন পরিষদ, মনে রাখবেন। আমি অসমীয়ার মতো উচ্চারণ করে দিলাম, জাতীয় উন্নয়ন পরিষদ। তারপর কোয়েশ্চেন নাম্বার 37, কোনখন পঞ্চবার্ষিক পরিকল্পনাত পরিয়াল পরিকল্পনা আসনি রূপায়ণ করা হয়েছিল? কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্যে পরিবার পরিকল্পনা যে আসনি মানে আর কি যে প্রকল্প, এই প্রকল্পকে রূপায়ণ করা হয়েছিল? তো এটা হবে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা। তারপর কোয়েশ্চেন নাম্বার 38, কোনখন পঞ্চবার্ষিক পরিকল্পনাত কৃষির উপরত গুরুত্ব দেওয়া হয়েছিল? কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় কৃষির উপরে গুরুত্ব প্রদান করা হয়েছিল? এটা প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কৃষির উপর গুরুত্ব প্রদান করা হয়েছিল। তারপর কোয়েশ্চেন নাম্বার 39, নীতি আয়োগ কেতিয়া গঠন করা হয়েছিল? নীতি আয়োগ গঠন করা হয়েছিল 2015 খ্রিস্টাব্দের 1 জানুয়ারিতে, মনে রাখবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 40, অর্থবিজ্ঞান ইকোনমিক্স শব্দটি কোন ভাষার পরা আনা হয়েছে? ইকোনমিক্স এই শব্দটি কোন ভাষা থেকে গৃহীত হয়েছে? ইকোনমিক্স শব্দটি গ্রিক ভাষা থেকে গৃহীত হয়েছে বা আনা হয়েছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 41, ভারতত উৎপাদিত মোট চাহর অসমত কিমান উৎপাদন হয়? ভারতে যে মোট চা উৎপাদন করা হয়, এই চা উৎপাদনের মধ্যে অসমে কত শতাংশ চা উৎপাদিত হয়? অসমে 50% চা উৎপাদিত হয়। মানে ভারতে মোট যে চা উৎপাদিত হয় এর 50%, 50%ই কিন্তু আমাদের রাজ্য আসামে উৎপাদিত হয়। তারপর কোয়েশ্চেন নাম্বার 42, গুয়াহাটির চাহ নিলাম কেন্দ্র কেতিয়া স্থাপন করা হয়েছিল? মানে গুয়াহাটিতে একটি চা এর নিলাম কেন্দ্র আছে,
এই চা নিলাম কেন্দ্র 1970 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল, মনে রাখবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 43, এশিয়ার প্রথম চা গবেষণা কেন্দ্র কত অবস্থিত? এশিয়ার প্রথম চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এটা যোরহাটে অবস্থিত, এটাকে টকলাই বলা হয়। তারপর কোয়েশ্চেন নাম্বার 44, তৃতীয় বৃত্তির অন্তর্ভুক্ত বলে কাক কোয়া হয়? তৃতীয় বৃত্তির অন্তর্ভুক্ত বলে ব্যবসাকে অন্তর্ভুক্ত করা হয় বা বলা হয়। মানব বিকাশ সূচকত ভারতের স্থান কি? মানব বিকাশ সূচকে ভারতের অবস্থান কি? এটা 130। তারপর কোয়েশ্চেন নাম্বার 46, কোনে মানব বিকাশের ধারণা আগ বড়াইছিল? মানব বিকাশের ধারণা, মানব বিকাশ বলতে কি বোঝা হয়? দেখুন, মানব বিকাশ মানে স্কিলফুল ওয়ার্কার। মানুষের মধ্যে আমাদের দক্ষতা বৃদ্ধি হলে সেই মানুষ কিন্তু সম্পদে রূপান্তরিত হয়, মানব সম্পদে রূপান্তরিত হয়। যখন আমরা কোনো কিছু করতে সক্ষম হই, আমাদের দক্ষতা থাকে কোনো বিশেষ কোনো কাজ করার, তখন আমরা মানব সম্পদ। এবং আমরা যখন কোনো কিছু করতে পারি না, তখন আমরা বেকার হয়ে পড়ি, তখন আমরা সমাজের জন্য বোঝা হয়ে দাঁড়াই। এটা মনে রাখবেন। তো মানব বিকাশের ধারণা দিয়েছিলেন ডক্টর মাহবুবুল হক, মনে রাখবেন। কোনে ভারতের দারিদ্রতার সীমারেখা সর্বাধিক পরিমাণে প্রভাবিত করে? কি ভারতের দারিদ্র সীমারেখার পরিমাণকে সবচেয়ে বেশি পরিমাণে প্রভাবিত করে? এটা হলো পার ক্যাপিটা ইনকাম, মানে জনমুরি আয়, এটাকে অসমীয়াতে বলা হয়, আর বাংলাতে বলা হয় মাথা পিছু আয় আর কি। ঠিক আছে। তারপর দেখুন 48 নম্বর কোয়েশ্চেন, 48তম কোয়েশ্চেন কি বলছে? কোনটো পঞ্চবার্ষিক পরিকল্পনাত ব্যক্তিগত উন্নতির উপরত গুরুত্ব আরোপ করা হয়েছিল? কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় ব্যক্তিগত উন্নতির উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছিল? এটা থার্ড 5 ইয়ার প্ল্যানে, মানে তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায়। তারপর কোয়েশ্চেন নাম্বার 49, ভারতের জাতীয় আয়ের প্রধান উৎস কি? ভারতের জাতীয় আয়ের প্রধান উৎস কি? ভারতীয় জাতীয় আয়ের প্রধান উৎস হলো সেবা বিভাগ, সার্ভিস সেক্টর থেকে ভারতের জাতীয় আয় বেশি হয়। তারপর আজকের ভিডিওর শেষ প্রশ্ন দেখুন, কোয়েশ্চেন নাম্বার 50, রাষ্ট্রীয় গ্রাহক দিবস কোন তারিখে পালন করা হয়? রাষ্ট্রীয় গ্রাহক দিবস 24 ডিসেম্বর তারিখে পালিত হয়। দিন অবশ্যই মনে রাখবেন। ফ্রেন্ডস, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে অবশ্যই আপনারা আমাদের জানাবেন। পরবর্তী ভিডিওতে আমরা আরও নতুন টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।